ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, পরে আপনার ওদের কাছে এই যে আমি এখন বলতেছি না আমার গায়ের রূপ। তিনি রেভিশন যোদ্ধা, একজন প্রবাসী, তিনি দেশের জন্য কাজ করেন। একজন প্রবাসী তিনি যখন দেশে যান তখন তিনি ভাবেন তিনি সবচেয়ে নিরাপদ। আর সেই প্রবাসীর সাথে সেদিন রাত্রিটা কি হয়েছিল, যে ব্যক্তিটি এখনো দেখছে, এখনো ভয়ে ভীত, এখনো সে আতঙ্কিত। প্রিয় দর্শক, যদি আজ চুপ থাকি আগামীকাল প্রশ্ন করার সুযোগ থাকবে না। এই লাইভটি শেয়ার করুন, প্রশ্ন তুলুন। নিরাপত্তা চাই, ভিক্ষা নয়, অধিকার চাই। তিনি বাংলাদেশ থেকে অর্থাৎ সিলেট থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠিক রাত ৩টার দিকে পুলিশের পোশাকে একদল ডাকাত এসে তার গাড়ি চেকিং এর নামে গাড়ি স্টপ করে এবং সেখানে এক দুর্ধর্ষ ডাকাতি, এক লোমহর্ষক একটি রাতের বর্ণনা আজকে দিব। ভুক্তভোগী দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে রয়েছে, ইটালি ভ্যানিস ইয়েজোলোতে বসবাস করেন। লাইভটা কোনো আনন্দের খবর নিয়ে আপনাদের কাছে আসতে পারলাম না, কিন্তু আজকের লাইভ ভয় এবং আতঙ্কে ঘেরা একটি রাত। আজ আমরা কথা বলবো এমন এক ঘটনার বিষয় যেখানে পুলিশের পোশাকে হয়ে উঠেছে ডাকাতির হাতিয়ার। প্রিয় বন্ধুরা, পুলিশের পোশাকে ডাকাতি, এয়ারপোর্ট রোডে নিরাপত্তাহীনতা। ভুক্তভোগী শাকিল, ইতালি প্রবাসী, আপনারা দেখতেই পাচ্ছেন। প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব আহমেদ। আমার বাসা হচ্ছে সিলেটের হবিগঞ্জে। আমি এজলো থেকে দেশে যাই ছুটিতে, তারপর আমি আমার ভ্যাকেন্সি আমি শেষ করার পরে আমি যখন আবার এজলোতে আসার উদ্দেশ্যে রওনা দিই, তখন 27 তারিখ জানুয়ারি আমরা 12টার দিকে আমাদের বাসা থেকে রওনা দিই। জি জি। রওনা দেওয়ার পরে আমরা একটা অল্প সময়ের জন্য একটা ব্রেক নেই। শাকিল, আমি আপনাকে প্রশ্ন করব, ঠিক কিভাবে তারা আপনার গাড়ি থামাতে বাধ্য করলো? আচ্ছা, আমরা জায়গাটা বলি আগে। হাইওয়ে রোড, ভৈরব জান্নাত রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, ওইটা থেকে 500 মিটার দূরে প্রথম একটা ব্রিজ আছে। ওই ব্রিজে আমরা জানি সাধারণত সব সময় চেকিং হয়। তো আমাদের গাড়ি তিনজন পুলিশের পোশাকধারী তিনজন পুলিশ আমাদের দাঁড় করায়, বলতেছে যে নাকি চেকিং করবে। তো আমার ভিতরে তো কোনো সন্দেহ নাই, যেহেতু পুলিশ প্রশাসনের লোক। আমরা গাড়ি দাঁড় করাইছি, দাঁড় করানোর পরে আমাদের গাড়ি বলছে যে একটু সাইড কর। আমরা সাইড করি নাই, আমাদের ড্রাইভারের দরজাটা খুলে আমাদের সব দরজা ওপেন করছে প্রথমে। তারপরে দেখা যাচ্ছে কি পুলিশের পিছনে। সাকিব, আমি তোমাকে একটু থামাবো, সত্যি কি তারা পুলিশের পোশাক পরা ছিল? হ্যাঁ, পুলিশের পোশাক পরানো ছিল। তাদের হাতে কোনো লাঠি, তাদের হাতে কোনো পিস্তল বা তাদের হাতে কি এ ধরনের কোনো কিছু ছিল? হ্যাঁ, পুলিশধারী পোশাক যারা ছিল তাদের কাছে পিস্তল ছিল। হ্যাঁ, আমাদের গাড়িটা ধরানোর 50 সেকেন্ড পরেই মানে ওদের সাথে 10-15 জন এই ডাকাত দল, তারা বাংলাদেশীয় অস্ত্র, যেটা কিনা অনেক বড় বড় রান্দা, ছুরি, চাপাতি, পরে আপনার পিস্তলও আছিল। প্রথমেই আমাদের গাড়ির দরজাটা ওপেন করার পরেই আমরা ছিলাম 5 জন। আমরা 5 জন ছিলাম। তো 5 জনের মানে রান্দা দিয়া মানে আমাদের গলাতে টাক করে, রান্দাগুলা টাক করে বলতেছে যে তোমাদের কাছে যা আছে সবকিছু দিয়ে দাও। সেই মুহূর্তে আপনার মনে কি চলছিল, যদি দর্শকদের একটু বলতেন। আমরা দেখছি এখনো আপনি ভীত, আপসেট। আমরা আপনার এই দুঃখে দুঃখী। আজকের এই কণ্ঠ প্রবাসীদের জন্য, আজকের এই কণ্ঠ শাকিলের জন্য। একজন প্রবাসী, সে যখন বাংলাদেশে যায়, যে দেশটাকে সে নিরাপদ মনে করে,
তার সাথে কি ঘটেছে আজকের এক্সক্লুসিভ লাইভে। প্রিয় বন্ধুরা, ঢাকা সিলেটগামী রোডে রাত ৩টায় সাকিব ফিরছেন ভ্যানিসের উদ্দেশ্যে। ঠিক এয়ারপোর্ট থেকে একটু দূরে কি ঘটছিল আবার শুধু সাকিব পুলিশের ড্রেস নিয়ে তারা আপনার গাড়ি থামান হ্যাঁ এবং তাদের প্রতি আপনার একটা বিশ্বাস ছিল যে পুলিশের ড্রেস নিয়ে আসছেন, সুতরাং গাড়ি চেকিং করবে, এটি হতেই পারে, এটাই স্বাভাবিক সাধারণ। ঘটনা। হ্যাঁ এবং আপনাদের সাথে কি অন্য অনেকগুলো গাড়ি ছিল বা অন্য গাড়ি কি তারা থামিয়েছিল? না, আমাদের গাড়িটা একা ছিল, তখন আমাদের পিছনে কোনো গাড়ি ছিল না। আচ্ছা সাকিব, পুলিশের ড্রেসে তারা তাদের গাড়িতে কোনো পুলিশের লাইট বা কোনো কিছু ব্যবহার করেছিল? না, কোনো কিছু ব্যবহার করে না, একটা টর্চ লাইট ছিল শুধু, আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা দিয়ে সিগন্যাল দিয়ে আমাদের গাড়িটা দাঁড় আচ্ছা করানো। আচ্ছা আচ্ছা, তারপরে দর্শক শুনতে পেরেছেন, পুলিশের ড্রেসে গাড়ি ছিল না, টর্চ লাইট দিয়ে সিগন্যাল দেওয়া হয়েছে, তাদের গাড়ি চেকিং এর নামে থামানো হয়েছে। তারপর তারা কি করেছিল? অস্ত্রের কথা বলেছিলেন। হ্যাঁ, জি অস্ত্র ওদের, পুলিশের কাছে তো সাধারণত অস্ত্র থাকে, আমাদের মানে ওরা বিশ্বাস করাইছে জি যে ওরা পুলিশ। জি তারপরে আমরা কাজে দাঁড় করাই গাড়িটা, দাঁড় করানোর পরে বলতেছে যে কে, যাত্রীকে। তো আমরা বলছি যে প্রবাসী যাত্রী, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতেছি। জি তারপর মানে এই কথাটা শেষ করার শেষে মানে আপনার ওদের পিছন দিয়া, পুলিশের পিছন দিয়া মানে ১০-১৫ জন সন্ত্রাসী মানে ডাকাত, ওরা আমাদের কাছে আক্রমণ করে আর কি। ওদের কাছে আপনার বাংলাদেশীয় অস্ত্র, যেটা কি বলে আমি আমার জীবনেও দেখি নাই, মানে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, পরে আপনার ওদের কাছে পিস্তলও ছিল। তো আমাদের গাড়ি খোলার পরই আমাদের মানে সবাইকে টাক করে, আমরা ছিলাম ৫ জন, সবাইকে টাক করে ড্রাইভার সহ। তো এক এক পর্যায়ে দেখা গেল টাক করার পরে ওরা আমাদেরকে বলতেছে যে যা আছে সবকিছু দিয়ে দেয়। তারপর ভাই জীবনের মায়ায় সবকিছু দিতে হয়েছে আর কি। আমরা ৫ জন ছিলাম, আমাদের মানে জানের প্রতি তো ভাই সবারই একটু মায়া থাকে না, তো টাকা পয়সা আমরা এগুলা কোনো কিছুই চিন্তা করি নাই যে আমরা টাকা পয়সা দিব না, আমাদেরকে খুন করুক বা মারুক, এরকম কোনো কিছু আমরা চিন্তা করি না। না করাতে আমরা সবকিছু এক পর্যায়ে দিয়ে দিই, ওরা আমরা দিই নাই, ওরা আমাদের চেকিং কইরা ওরাই সবকিছু নিয়ে গেছে। তো আমরা ৫ জন ছিলাম, ৬০ জনের ফোনই নিয়ে যায়। পরে মোবাইল, মানি ব্যাগ, যা যাবতীয় আছে টাকা পয়সা সবকিছুই নিয়ে যায় আমাদের অনেক। পরে আরো, হ্যাঁ সাকিব, আমরা আপনি এখনো আতঙ্কিত। হ্যাঁ হ্যাঁ, আজ এই লাইভে বলতে পারতেছি না। সাকিব শুধু একজন ভুক্তভোগী না, আপনি হাজারো প্রবাসীর কণ্ঠস্বর। আপনারা দেখতে পাচ্ছেন, আজীবন এ রাতটি তার জন্য আতঙ্ক হয়ে থাকবে। ভুক্তভোগী ইতালি প্রবাসী সাকিব ভ্যানিসে যাওয়ার জন্য ফ্লাইট ধরতে যাচ্ছিলেন, সে রাতে যে দুর্ধর্ষ ডাকাতি তারই বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে যান। শাকিল, এই আতঙ্ক কি আজও আপনার ঘুমের মধ্যে অথবা মনে পড়ে, কি আপনার কি কোনো প্রভাব ফেলে? এখন আমি বলতে গেলে, এই যে আমি এখন বলতেছি না, আমার গায়ের লোম গুলা দাঁড়ায় গেছে। তারপর আমি যখনই ঘুমাতে যাই, আমি চোখ মুছলেও আমি ওই ঘটনাটা আমার চোখের সামনে আসে। মানে একজন প্রবাসী, তিনি রেভিশন যোদ্ধা। একজন প্রবাসী, তিনি দেশের জন্য কাজ করেন। একজন প্রবাসী, তিনি যখন দেশে যান তখন তিনি ভাবেন তিনি সবচেয়ে নিরাপদ। আর সেই প্রবাসীর সাথে সেদিন রাত ৩টায় কি হয়েছিল, যে ব্যক্তিটি এখনো দেখছে, এখনো ভয়ে ভীত, এখনো সে আতঙ্কিত। প্রিয় দর্শক, আমি আরেকটা প্রশ্ন করবো। সাকিব, আপনার জেলা তো সিলেট, তাই না? না, আমার জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ, জি। হ্যাঁ হবিগঞ্জ থেকে আপনি ফিরছিলেন রাত ৩টায়। হ্যাঁ। যখন ওরা সবকিছু নিয়ে যাচ্ছিল, হুম। সেই সময়টা আপনার জন্য যদি একটু বলতেন। যখন মানে আপনার গলাতে যখন ছুরি ধরানো হবে, তখন আপনি কিছু বলারই কোনো স্কোপ নাই। সো আমার কাছে আমার পাসপোর্ট ছিল, আমার যা যাবতীয় সব ধরনের ডকুমেন্টস ইতালির সবকিছু ছিল। তো
আমার যখন মানে ছুরিটা গলায় লাগাইছে, আমি ওদেরকে বলতেও পারি নাই যে ভাই আমার সবকিছু নিয়ে যান, আমার পাসপোর্টটা, আমার যে ডকুমেন্টস গুলো আছে ওইগুলো আমাকে দিয়ে যান। ওইগুলা বলারও কোনো স্কোপ ছিল নাই, মানে এত আতঙ্কের মধ্যে ছিলাম। সো এক পর্যায়ে সবকিছুই তো নিয়ে যায়। আমার বলতেও মানে কি জানি লাগতেছে, আমার ভয় ভয় লাগতেছে এখনো ওই কথা মনে হইলে আমার। তো নিয়ে যায়, পরে আমাদের পিছনে আরো একটা গাড়ি আসে। ওই গাড়িটারেও ওরা মানে পুলিশ দিয়ে মানে দাঁড় করাইছে। দাঁড় করানোর পর মানে ওই গাড়িটাও আটক করছে। আটক করার পরে ওরা ছিল 15 থেকে 17 জন। তো অর্ধেক মানুষ আমাদের গাড়িতে ছিল, আমাদেরকে মানে সর্বোচ্চ নিয়ে যাইতেছে। আরো অর্ধেক মানুষ যে ছিল ওই গাড়িতেও গেছে। তো এক পর্যায়ে সবকিছু যখন নিয়ে যায়, তখন আমাদেরকে বলে কি যে এখন তোমরা যেতে পারো, এইরকম একটা মানে কি আর কি। তো আমরা উদাস হয়ে মানে আমাদের তো জীবন বাঁচাইতে হবে। তো আমরা গাড়ি টান দেই সামনে। গাড়ি টান দেওয়ার পর মানে আমরা যেই জায়গায় থেকে না মানুষ আছে, একটু একটু হইচই আছে মানুষের, ওই জায়গায় যেই আমরা গাড়িটা ব্রেক করি। তো ব্রেক করার পর যেটা হয়েছে কিনা, আমি কিন্তু সাকিব, হইচই আছে বলতে কোনো রেস্টুরেন্ট হ্যাঁ যেখানে একটু একটা রেস্তোরাঁ বা হ্যাঁ এরকম একটা সেটা জায়গার মধ্যে ছিলাম যেখানে জি কিনা মানুষ আছে, আমাদের জি কোনো ভয় নাই সেই ওই মুহূর্তে জায়গায়। আপনারা আতঙ্কিত, হ্যাঁ আমরা আতঙ্কিত, কি আমরা করবেন বুঝতে হ্যাঁ পারছেন বুঝতে না। পারতেছি না, আমরা জি সেন্সলেস। হুম তো আমরা এক জায়গায় যে আশ্রয় নিই মানুষের ভিড়ে। হুম হুম হুম। তো আশ্রয় নেওয়ার পরে আমাদের মাথায় কাজ করতেছে না কি করুম কি করুম। পরে আমরা প্রশাসনকে জানাতে গেলে আমরা 999-এ কল দিই। 999-এ কল দেওয়ার যে যেটি দিলেন, তখন কি আপনাদের কারো কাছে কোনো মোবাইল ছিল? হ্যাঁ আমার ফোনটা নিতে পারে নাই, বাকি সবার ফোনটা নিয়ে গেছে। তখন তাহলে বুদ্ধিমানের মতো ফোনটাকে লুকিয়ে হ্যাঁ রেখেছিলেন। হ্যাঁ আমার ফোনটা আমি গাড়ির সিটের পিছন দিয়ে রাখছিলাম। জি। সো ওইটা নিতে পারে নাই, আর তো সব নিয়ে গেছে। তাহলে আসবো যে সেই মুহূর্তে 999-এ ফোন দেওয়ার পর কি ঘটেছিল, যদি একটু বলতেন দর্শকদের। সো ওই জায়গাটা বলে আমি নারায়ণপুরে আমরা যাই আশ্রয় নিই। তো আমাদের ডাকাতিটা যেখানে হয়েছিল এখান থেকে 1 কিলোমিটার দূরে, কিন্তু তা না। তো আমরা 999-এ কল দেই। কল দেওয়ার পরে একবার কল দিছি 999-এ, ওরা কোনো কল রেসপন্স করে নাই। তারপর আবার 4-5 মিনিট পর আবার কল দেই। কল দেওয়ার পরে ওরা রেসপন্স করছে। করার পরে মানে ভৈরব যে থানা আছে না, হাইওয়ে পুলিশ টহলে থাকে, ওই পুলিশদের কাছে ঠিক তখন রাত কয়টা তারা রেসপন্স করে নাই আপনি এ, বলেন, অনুমান? 3:25 থেকে 3:40। 3:25 থেকে 3:40 হ্যাঁ ভুক্তভোগী তখন ত্রিপুরায় ফোন করেছে। প্রথমবার রেসপন্স হয়নি, হয়নি। দ্বিতীয়বার তিনি আবার ফোন করেছেন। জি দ্বিতীয়বার যখন আমি কল দিই ওরা রেসপন্স করে। তো ওদের কথা বলতেছে, আপনারা কল দিছেন ধন্যবাদ এই সেই। ভাই আমি তো আতঙ্কতে। জি হ্যাঁ ওইগুলা শোনার কোনো মুডই ছিল না, কারণ আমি আতঙ্কতে আমি সর্বোচ্চ হারাইছি। জি তারপর ওরা ট্রান্সফার করে ওই হাইওয়ে তে যারা টহল দেয় জি রাত্রে, জি ওদের কাছে ট্রান্সফার করে ওদেরকে আমি বিস্তারিত সব খুলে বলি। ওরা বলতেছে এখন কি করতে পারি আমরা। মানে আমি আমার সর্বোচ্চ ঘটনা বললাম যে ভাই আমাদের গাড়িটা ডাকাতি হইছে, আমি ভাই বিদেশ যাত্রী, আমি বিদেশে যাওয়ার জন্য রওনা দিছি। এখন যদি ভাই আমার পাসপোর্ট ডকুমেন্ট যা আছে সবকিছু নিয়ে যায়, তাইলে ভাই আপনারা কি করবেন মানে কি? এগুলো আপনি ফোনে বলছেন, তখনও কেউ আসে নাই? তখনও কেউ আসে কেউ নাই, আসলে আমি ফোনে বলতেছি ওদেরকে। কেউ কি আসছিল, এরপরে এসেছিল? না, তো তারা বলতেছে কি আমরা আসতেছি। আচ্ছা আসতেছি বলে ফোনটা কেটে দেয় ওরা। জি। তো ঘন্টা চলে যায়, পরে আবার আমরা কল দিই। ঘন্টা চলে যায়, ঘন্টা চলে যায়, ওদের কোনো খোঁজ খবর নাই। তখনও আপনারা আতঙ্কিত, তখনও আমরা নিরাপত্তা। আতঙ্কিত, আমরা কি করুম বা কি করব সামনে। আমাদের কাছে প্রশাসনের সাপোর্ট নাই, আমাদের সবকিছু নিয়ে গেছে। ভাই আমরা মানসিক ভাবেও আনসাপোর্টেড।
তো আমরা প্রশাসনকে জানাতে গেলে ঘন্টা চলে যায়, ওরা আর কোনো খোঁজ খবর নাই, আসে নাই ওরা। জি তারপর আমরা আবার কল দিই, আবার কল দেওয়ার পরে বলতেছে যে হ্যাঁ আমরা আসতেছি, আমরা অনেক দূরে আছি, তো আমরা ড্রাইভিং করে আসতেছি। তখন ঘন্টা পের হয়ে যাওয়ার পরে আবার কল হ্যাঁ, দিয়েছে। ঘন্টা বের হয়ে যাওয়ার পরে আবার কল দিই, ওরা আমাদের এক্সকিউজ দিচ্ছে যে আমরা তো আসি, তো আমরা আসতেছি, আইসা আমরা মানে সাক্ষাৎকারে আমরা বুঝুম কি হয়েছে। জি তো আবার ভাই 30 মিনিট 40 মিনিট চলে যায় ভাই, ওদের কোনো খোঁজ খবর নাই, আমরা আবার আতঙ্কিত। তারপর ওরা আসলো, এক পর্যায়ে দেখা গেল 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ওরা আসলো। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আসলো। হ্যাঁ, আপনার ফ্লাইটটা ছিল আমার ফ্লাইটটা ছিল পরের দিন। পরের দিন। প্রিয় দর্শক যারা লাইভ দেখছেন একটু ভেবে দেখুন, সে রাতের লোমহর্ষক সেই দুর্ধর্ষ ডাকাতি সাকিবের মুখ থেকে। সাকিব প্রশাসনকে ফোন দিয়েছিল, 1 ঘন্টা পর অপেক্ষা করে আবার ফোন দিয়েছিল, এবং তারা 1 ঘন্টা পরেও দীর্ঘ 2 ঘন্টা পরে প্রশাসন আপনার কাছে আসলো। আপনি সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওরা আসে দীর্ঘ 2 ঘন্টার পরে। তো আসলো, আসার পরে আমি ওদের কাছে মানে কাকুতি মিনতি কইরা হেল্প চাইতেছি, দেখেন স্যার আমার পরের দিন ফ্লাইট, তো ভৈরবের এখানে আমাদের গাড়িটা ডাকাতি হয়, যেভাবে পারেন ওইভাবে আমার পাসপোর্টটা উদ্ধার করে দেন, আমার অন্য কিছুর দরকার নেই, আমার পাসপোর্টটা হলে আমি যাইতে পারবো, না হলে ভাই। হ্যাঁ, আপনার অভিযোগ এখন কোনো অভিযোগ নেই, শুধু ওনার কাছে আপনি কাকুতি মিনতি হ্যাঁ, করছেন। কাকুতি মিনতি করছি ভাই, ডাকাতি করছে, টাকা পয়সা নিছে, কোনো প্রবলেম নাই ভাই, আপনারা শুধু আমার পাসপোর্টটা আমার ডকুমেন্ট গুলো আমাকে ফিরিয়ে দেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন একজন প্রবাসীর কাছে তার পাসপোর্ট, তার ডকুমেন্টস কত জরুরি, এবং সাকিব পুলিশের কাছে কাকুতি মিনতি করছে যেভাবে হোক তার পাসপোর্ট, তার ডকুমেন্টস যেন ফিরিয়ে দেওয়া হয়। তারপর কি হলো সাকিব? তারপর আমি তো কাকুতি মিনতি করে বলছি ওদেরকে যে আমার পাসপোর্টটা যেন আমাকে ফিরিয়ে দেওয়া হয়। ওরা বলতেছে কি যে এখন আমরা কি করতে পারি, এখন ডাকাতি হইছে, ওদেরকে তো আর খুঁজে পাবো না, বা কোনো লিংক নাই যে ওদেরকে এইদিকে গেলে পাবো। তো আমি বলতেছি যে আমাদের মধ্যে 4টা মোবাইল গেছে, জি তো একটা মোবাইলটা এখনো অন আছে, ওই নাম্বারটা টেকিং করে আপনারা ওদেরকে মানে শনাক্ত করতে পারবেন। জি ওরা বলতেছে যে এইভাবে তো হবে না, তো আমরা কল দিলে তো আপনার পাসপোর্টটা দিবে না, তো এখন আল্লাহ ভরসা, এখন কি করা যাবে, মানে মানে আমি একবারে নৈরাশা যে আমি প্রশাসনের কাছ থেকেও কোনো হেল্প চাইতেছি না ভাই। আপনি দেখেন যদি বলে যে আমরা কিছু করতে পারবো না, জি তাহলে ভাই আমি কই যাবো, আমি প্রশাসনের আশ্রয় নিলাম। জি। হ্যাঁ, তারপরও আমি আমার পাসপোর্টটা মানে ফিরে পাওয়ার কোনো আশঙ্কাই দেখতেছি না। সেই মুহূর্তে যখন একদম হতাশ, তখন আপনি কি করছিলেন? তারপর মানে আমি পুলিশদের সাথে কথা বলতেছি, এই মুহূর্তে আপনার আমাদের মধ্যে 4টা ফোন ছিল, 4টা ফোনেই আমরা কল দিই, কল দেওয়ার পরে দেখি 3টা সুইচ অফ। একটা ফোন যে কিনা একটা এজেন্টের ছিল, ওই ফোনটা অফ করতে পারে নাই, সো অফ করতে পারি নাই আমরা। আপনার ওই নাম্বার থেকে দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ নাম্বারটা আপনার থেকে গেছে। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, জি জি জি। ওই নাম্বার থেকেই আমি কল দিতেছি। তো কল দেওয়ার পরে রেসপন্স হয় না, একবার দিই, 2বার দিই, 3বার দিই ভাই, কোনো রেসপন্স পাই না, পুলিশের কাছ থেকে আমি রেসপন্স পাই না, এই অবস্থা। পরে এক পর্যায়ে দেখা গেল কি, না সাকিব, আপনি পুলিশের কাছে না, ওদের কাছ থেকে, সন্ত্রাসীদের কাছ হ্যাঁ থেকে। হ্যাঁ, আমি বলতে চাইতেছি যে পুলিশের কাছ থেকে কোনো আমি হেল্প পাই নাই, আচ্ছা আচ্ছা। এবং আমি আতঙ্কে আছি। হুম। আমি ডাকাত দলকে কল দিতেছি আমাদের ফোনে, আহ, যেই জি। ফোনটা কিনা নিয়ে গেছে ওই ফোনে কল দিতেছি, একবার দিই, 2বার দিই, 3বার দিই, ফোন ধরে না। তারপর এক পর্যায়ে দেখা গেল কি ওরা কল ধরছে, কল ধরার পরে কিন্তু তখন প্রায় 3 ঘন্টা হ্যাঁ পার হয়ে প্রায় গেছে। 3 ঘন্টা বের হয়ে গেছে। যে দর্শক, প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ পুলিশের পোশাকে যারা ডাকাতি করেছে তারা চলে গেছে, পুলিশ 2 ঘন্টা পরে এসেছে। সাকিব এখন তার নিজ মেধা, নিজ বুদ্ধিতে এখন সে চেষ্টা করতেছে তার ডকুমেন্টসটি উদ্ধার করার জন্য। উদ্ধার করার জন্য, প্লিজ হ্যাঁ। সাকিব বলুন আপনি। তো এক পর্যায়ে দেখা গেল ওরা ফোনটা ধরছে, ধরার পর মানে আমরা ভিক্ষা চাইতেছি ডাকাতদের কাছে যে আহ, ভাই
সবকিছু নিছেন, সমস্যা নাই, লাগলে আরো দিব, আমাদের পাসপোর্ট ডকুমেন্টের ব্যাগটা আমাকে ফিরাই দেন। মানে ভিক্ষা চাইছে ওদেরকে। তারপর ওরা যা তা গালাগালি করে ফোন রাইখা দিছে। তো আমি একটু মানে শক্ত হইছি, যেহেতু ওরা ফোন ধরছে। জি তো গালাগালি কইরা ফোন রাইখা দিছে ডাকাত দল। পরে আবার কল দিলাম, কথা বললাম যে তোমাদের যদি আরো লাগে আমি আরো দিতেও রাজি, তারপরও তোমরা আমার পাসপোর্টটা ভিক্ষা দাও। এইরকম কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেল ওরা বলছে যে ঠিক আছে, আমি তোর পাসপোর্ট দিব, তো তুই আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে হবে। শুনুন দর্শক, পাসপোর্টটা ভিক্ষা চেয়েছে, কাকুতি মিনতি করেছে, অনেক কষ্টে সাকিব সেই রাতের দুর্ধর্ষ কাহিনী আপনারা দেখছেন। এখনো সাকিব অনেক আতঙ্কিত। আমরা এসেছি অনেকদিন, সেই রাত সেই তারিখটা কত ছিল সাকিব? হ্যাঁ, 27 তারিখ ছিল রাত। 27 তারিখ রাত 3টা। জি। তো সেই দুর্ধর্ষ ডাকাতি, 1 লক্ষ টাকা চাওয়ার পরে তখন কি করেছিলেন আপনি? এখন 1 লক্ষ টাকা চাইছে ওরা। ভাই আমি, বিশ্বাস করেন, আমি টাকা পয়সার প্রতি কোনো মায়া রাখি নাই। জি আমি ওদেরকে বলছি আমি দিতে প্রস্তুত, বলো যে কিভাবে দিব, কোথায় দিব। জি তারপর ওরা বলতেছে যে তুই 1 লক্ষ টাকা নিয়া যেই জায়গাতে ডাকাতি করছি জি ওই জায়গায় একটা টি স্টল আছে, হুম, মানে চায়ের দোকান। ওই চায়ের দোকানের মানে ছাউনি, যেটা চাল বলে, জি হ্যাঁ, চালের উপরে রাইখা 1 মিনিটও দাঁড়াবি না, না দাঁড়াই তোরা গাড়ি দিয়ে সামনে চলে যাবি। তো আমরা টাকা রাখছি, মানে এই এই মোমেন্টে, মানে এই সময়ে আমাদের কাছে মানে ক্যাশ টাকা ও ছিল না। আমরা বাড়ি থেকে বা যেইভাবে যেমনে হোক আমরা টাকা অ্যারেঞ্জ করার পরে ডাকাতের কথা মতো আমরা এখানে টাকা রাখি। রাখার পরে আমরা জান্নাত রেস্টুরেন্টে আবার যাই। আবার যাওয়ার পরে ওরাই কল দিছে। কল দিয়ে বলতেছে যে তোদের পাসপোর্ট যেখানে টাকা রাখছিলি ওইখানে আমরা পাসপোর্টটা রাখছি, আইসা নিয়ে যা। তো টাকা দিছি, টাকা দেওয়ার পরে আমরা জান্নাত রেস্টুরেন্টের ওইনে আশ্রয় নিছি। আশ্রয় নেওয়ার পরে ওরাই কল দিছে যে পাসপোর্টটা নিয়ে যা। তারপর আমরা গেলাম, যাওয়ার পরে পাসপোর্ট পাইলাম। পাসপোর্ট পাওয়ার পরে আমাদের গাড়িটা দাঁড়ানো ছিল। ওই সময় মানে সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে। মানে ওই সময় প্রায় সামথিং 7টা বাজে। জি 7টা বাজে, সকাল 7টা, 7:30 বাজে। তো ওই সময় সেনাবাহিনী আসে, পুলিশ আসে, আইসা বলতেছে কি হয়েছে এইভাবে। তখন আমরা কিন্তু পাসপোর্টটা উদ্ধার করছি। উদ্ধার করার পরে পুলিশও আসছে, সেনাবাহিনীও আসছে। আইসা বলতেছে যে কি হয়েছে এনে। তারপরে আমরা বিস্তারিত বললাম। আমরা মানে হেল্প চাইছি, সেনাবাহিনীর কাছেও বলছি যে আমরা কোনো ধরনের হেল্প পাইনি, আমাদের কাজটা আমরা নিজেই করছি। করার পরে কিন্তু আমরা এখানে টাকাও দিছি, টাকা দেওয়ার পরে মানে কিন্তু আমরা পাসপোর্টটা উদ্ধার করছি, এই আর কি। তারপর এই প্রশাসন বলতেছে তাহলে তো এনে বা এইদিক এদিক মানে চুর চুর গেলে পুলিশ এসে একটা বলে না জি যে আমরা সবকিছু শেষ করে লাইছি, আমরাই মানে আতঙ্কে ছিলাম। যাই হোক ভাই, তখন আনুমানিক কয়টা বাজে? তখন আমরা যখন পাসপোর্টটা হাতে পাই তখন আনুমানিক 7টা বাজে সকাল। হ্যাঁ, তারপর? মানে অনেক সময় যাওয়ার পরে দেখা গেল আমরা টাকা দেই, টাকা দেওয়ার পরে আমরা পাসপোর্টটা পাই। তো পুলিশ এসে বলতেছে, আর্মি আসছে, আইসা বলতেছে এইভাবে এইভাবে এনে তো ডাকাতি হয়। তারপর আমরা প্রশ্ন তুললাম যে এনে যদি ডাকাতি হয় তাইলে আপনারা এখানে টহল দেন না কেন, বা এই সেই হ্যান ত্যান এগুলা বললাম। হুম বলার পরে এখন আমরা পাসপোর্টটা পাওয়ার পরে আমাদের মানে আমরা শক্ত হয়েছি মানসিক হুম ভাবে। হুম তখন তো আমরা সেন্সলেস ছিলাম পাসপোর্টটা পাওয়ার আগ পর্যন্ত। জি জি এই এই বাংলাদেশের পরিস্থিতি আমি যাওয়ার পরেই কিন্তু আমি ভাবছিলাম যে নির্বাচন যখন আসতেছে বা একটা পলিটিক্যাল বিষয়, তো এই বিষয়টাতে আমি আরো আগে চলে যাই, তাহলে আমার জীবনের সেভ হবে বা আমি মানে কি মানে সেভ থাকবো। আমার কিন্তু ফেব্রুয়ারির 21 তারিখে আসিল। তো আমি চিন্তা করলাম নির্বাচন হইব বা মানে মারামারি হানাহানি, আমি ওইগুলাতে না পড়তে যাইয়া
আমি কিন্তু টিকিটটা আগাইছিলাম, আগানির পর মানে আমি ওই তারিখে আসতেছিলাম, এখানেই আমাদেরকে আক্রমণ করে ডাকাত দল। প্রিয় দর্শক, আমরা কোনো গুজব ছড়াতে আসিনি, আমরা কাউকে দোষারোপ করছি না। আমরা চাই সঠিক তদন্ত। পুলিশের পোশাকে কারা ব্যবহার করবে তাদের শনাক্ত করুন। এয়ারপোর্ট রোডের নিরাপত্তা নিশ্চিত। এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন, এই তিনটি চিন্তা আমাদের: একজন প্রবাসীর নিরাপত্তা, এয়ারপোর্ট রোডের নিরাপত্তা, পুলিশের পোশাক কেন ব্যবহার করলো, সঠিক তদন্ত। তিনটি চাওয়ায়, খুব বেশি চাওয়া না, তিনটি চাওয়ায় চাচ্ছি। এবং সাকিব, আপনি কি কোনো লিখিত অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি মানে তখন আমাদের লিখিত মানে ওই দিনে যেই দিনে ডাকাতি হয়েছিল পরের দিন সকালে আমরা লিখিত অভিযোগ করতে সক্ষম হইনি, কারণ আমাদের ফ্লাইট ছিল, আমাদের যাইতে হবে। সো এর পরের দিন আমরা কিন্তু একটা মানে জিডি করি থানাতে যে এইভাবে এইভাবে জি যে এইভাবে আমাদের গাড়ি ডাকাতি হয় বা এসব নিয়ে হুম প্রিয় দর্শক, সাকিবের কানেক্ট হয়ে ডিসকানেক্ট হয়ে গেছে। আম, আমরা দেখব তিনি যেন আবারও আসতে পারেন। আপনারা দেখছেন এই লাইভটি হাজারো মানুষ দেখছেন। শেষবারের মতো আপনি এবং আপনারা যারা রয়েছেন তাদের কাছে প্রশ্ন: একজন প্রবাসী, সে তার দেশে ফিরে যায় খুব বড় আশা নিয়ে, খুব বড় ভরসা নিয়ে। আর সেই প্রবাসী আজকে যে ঘটনা তার সাথে ঘটে গেল, এবং এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সাকিবকে লাইভ থেকে হারিয়ে ফেলেছি। আমরা হয়তো সাকিবকে পাচ্ছি না, কিন্তু সাকিবের সাথে যেটা ঘটে গেল সেটি, হ্যাঁ সাকিব, হ্যাঁ আবারও ধন্যবাদ আপনাকে। সাকিব, এই লাইভটা হাজার মানুষ দেখছে, তো আমরা জানি আমরা হয়তো বা আপনার ডকুমেন্টস ফিরিয়ে দিতে পারবো না। আপনি আজকে এটি আমাদেরকে শেয়ার করেছেন, এবং আপনি যখনই বলেছেন, আমরা ইয়েজলো থেকে, ভ্যানিস থেকে আমরা সবাই আপনার জন্য দুশ্চিন্তায় ছিলাম। তো আপনি দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি দেশবাসীর উদ্দেশ্যে যে তো আমি একটা কথাই বলবো যে আমরা যারা প্রবাস থেকে আমাদের দেশে মাতৃভূমির টানে আমরা দেশে যাই, আমরা নিজেরাই জানি যে আমরা আমাদের দেশে আমরা সেফ, কিন্তু কিন্তুর মধ্যে যা আমরা প্রবাসী, আমরা দেশে গেলে মানে আমাদেরকে অনেকভাবে মানে প্রশাসন বলেন যাই বলেন অনেকভাবে কিন্তু আমরা হ্যারাসমেন্ট হই, কারণ আমরা প্রবাসী। আমাদের যদি ওরা টার্গেট করে, ওরা যদি টার্গেটে সফল হয়, তাহলে কিন্তু ওরা প্রশাসনের লোকরা মানে দেখা গেল কি একটা মামলা কেস মানে তুচ্ছ একটা জিনিস নিয়ে আপনার নামে একটা মামলা করে দেখা গেল কি ওই মামলাটা শেষ করতে গিয়ে অনেক মানে হ্যারাসমেন্ট হইতেছে মানুষ, মানে এমন সুযোগটা কিন্তু বাংলাদেশের মানুষটা চাইতেছে, বুঝতে পারছেন? সো কাজেই আমরা যারাই যাব বাংলাদেশে বা আমরা যারাই একটা লং জার্নি নিয়ে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিব, আমরা সবাই সতর্ক থাকি। আর আমার আমার সাথে যেটা করছে, আমি কাউকে দোষ দেই না, আমি সবার কাছে আমি হেল্প চাইছি কিন্তু আমি হেল্প পাইনি। তারপরও আমি বাংলাদেশি সন্তান, আমি কিন্তু বাংলাদেশকে খারাপ বলতে পারবো না, কারণ এই দেশে আমাদের জন্ম। কিছু কিছু মানুষ এর জন্য কিন্তু বাংলাদেশের বদনামটা উঠে আসতেছে। তো সবাই সেফলি যাবেন। আর হাইওয়ে রোডে আপনারা যখন পুলিশের গাড়ি দেখবেন বা কোনো একটা টুল বক্সের সাথে যদি পুলিশ থাকে তাইলে কিন্তু আপনারা দাঁড়াবেন, এছাড়া হাইওয়ে রোডে কোথাও আপনারা স্টপেজ দিবেন না। কেউ যদি সিগন্যাল দেয় কোনোভাবে স্টপেজ দিবেন না, স্টপেজ দিলে আমাদের আমার মতো মানে আপনারাও হ্যারাসমেন্ট হবেন। জি, ধন্যবাদ সাকিব আপনাকে। আজ আমরা একটা ঘটনা শুনলাম, কিন্তু এটা কোনো সাকিবের গল্প না, এটা কোনো আম, বানানো গল্প না, এটা কোনো গুজব না। আজকে সত্যি আমাদের স্টুডিওতে তিনি এসেছেন, সময় দিয়েছেন, তার মুখে লোমহর্ষক সেই রাতের কথা শুনলাম। আম, আপনারা সবাই সাকিবের জন্য দোয়া করবেন, সাকিবের এই আতঙ্ক যেন কেটে যায়। এবং বাংলাদেশে আমরা আবারও বলছি যে আমরা কোনো গুজব ছড়াতে আসিনি,
আমরা কাউকে দোষারোপ করছি না, কিন্তু এই যদি হয় আমাদের নিরাপত্তা, এই যদি হয় আমাদের অবস্থা, প্রবাসীদের আস্থা, মানুষের আস্থা, দেশের আইন শৃঙ্খলার প্রতি সবার মনোযোগী হওয়া উচিত। আম, বাংলা প্রভাব থেকে বিদায় নিচ্ছি, আমি সাইফুদ্দিন খালেদ। আমি চাই, আমরা চাই, প্রবাসীরা চাই, সবাই চাই এই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাই। সালামু আলাইকুম। বাংলা প্রভাতে থাকার জন্য আপনাদের স্বাগত, ধন্যবাদ।